আসসালামু আলাইকুম। আমরা এখন ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবি পরীক্ষার প্রস্তুতির জন্য মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এমএফএস এই সাবজেক্টের মডিউল যে 2 নম্বর মডিউল পেমেন্ট সিস্টেম। এই পেমেন্ট সিস্টেম থেকে আমরা আলোচনা করছিলাম। গতদিন আমরা 18 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখেছিলাম। এই 18 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা দেখেছিলাম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। যদি একটু জুম করি, এরকম এটি প্রশ্ন হচ্ছে, এটি প্রশ্নটা ছিল এরকম: আপনি যদি অনলাইনে পণ্য ও পরিষেবা ক্রয় করতে ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন, তাহলে কি M1 কিংবা M2 অর্থ যোগান কিংবা উভয়ে প্রভাবিত করবে, নাকি কোনটিতে প্রভাব রাখবে না, ব্যাখ্যা করুন। এটা আমরা গতদিন দেখেছিলাম, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার জন্য আমাদের M1 এবং M2 এই দুটো আমাদের জানতে হবে। একটু মিট করবেন। তো M1 এবং M2 আমাদের জানা প্রয়োজন। তো M1 এবং M2 আমি সংক্ষেপে বলে নিই। এটা হচ্ছে ব্যাংকের বাইরের যে টাকাগুলো সাধারণ জনগণের হাতে আছে, যাকে আমরা বই পুস্তকের ভাষায় বলি কারেন্সি আউটসাইড অফ ব্যাংক। মানে ব্যাংকের বাইরের যে টাকা, যেটা জনগণের হাতে আছে, যে টাকাটা, সেই টাকা কারেন্সি ও বি প্লাস ব্যাংকে যে টাকাটা আছে, যেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, যে চাওয়া মাত্রই ডিডি, ডিমান্ড ডিপোজিট, চাওয়া মাত্রই যে টাকাগুলো ব্যাংক দিতে বাধ্য, সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। তো এই ডিমান্ড ডিপোজিটটা এবং ব্যাংকের বাইরে যে টাকাগুলো আছে, এগুলো মিলে হয় M1। আর M2 হচ্ছে আমাদের এই M1 এর মধ্যে যে টাকাগুলো আছে, সেই M1 এর সাথে আমরা টাইম ডিপোজিট, ব্যাংকে যে টাইম ডিপোজিট আছে, সেই টাইম ডিপোজিট যদি আমরা যোগ করে দিই, তাহলে হয়ে যায় M2। তাহলে M1 এবং M2 সম্বন্ধে যদি ভালো ধারণা রাখি, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা লিখতে পারবো, আপনি বানিয়ে লিখতে পারবেন। আচ্ছা, এখন বলুন তো, ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পণ্য বা কোনো সেবা যদি ক্রয় করে থাকে, তাহলে কি টাকা এখানে কমতেছে বা বাড়তেছে, কোনো কিছু হচ্ছে? ক্রেডিট কার্ড কি হচ্ছে জনগণের হাতের টাকা? না। ক্রেডিট কার্ড কি ব্যাংকের ডিমান্ড ডিপোজিট? না। ক্রেডিট কার্ড কি তাহলে? ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক যে লোন দিয়েছে তাকে, তাই না? একটা ক্রেডিট লিমিট দিয়েছে, সেখান থেকে সে ব্যয় করবে। তাহলে এটা আমাদের M1 এবং M2 কোনোটির মধ্যে প্রভাব ফেলবে না। M1 এবং M2 কোনোটির মধ্যে প্রভাব ফেলবে না। আচ্ছা, এটা হচ্ছে মূল সারমর্ম আর কি। তো আমরা সর্বশেষে আমরা ব্যাখ্যা লিখে, আমরা এই M1 M2 কাকে বলে সেটা লেখার পর আমরা সর্বশেষে এই কথাটা দিব: ক্রেডিট কার্ড দিয়ে পণ্য ও পরিষেবা ক্রয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করলে তা M1 এবং M2 কোনটির মধ্যে অর্থসেবা কোনটির মধ্যে হবে না, প্রভাবিত হবে না, কারণ এটি একটি ঋণ ভিত্তিক লেনদেন। আচ্ছা, এখন কথা হচ্ছে 96 দিয়েছিল ক্রেডিট কার্ড, এখন আজকে 6তম পরীক্ষায় দিয়েছে ডেবিট কার্ড, তাহলে কি হবে? ডেবিট কার্ড দিয়েছে, যে এখানে দিয়েছে ডেবিট কার্ড, হয়ে গেল। এখানে ক্রেডিট কার্ড না দিয়ে এবারে দিয়েছে ডেবিট কার্ড, একই প্রশ্ন সব লেখা আছে, তাহলে কি হবে? তাহলে কোনটার মধ্যে প্রভাব ফেলবে? একটু যদি টেকনিক্যালি আমরা পড়ি, তাহলে ডেবিট কার্ডের টাকা মানুষ যে খরচ করে, সেটা কিসের টাকা? অ্যাকাউন্টের টাকা, তাই না? কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের টাকা, তাই না? এফডিআর এগেনস্টে তো আমরা ডেবিট কার্ড ইউজ হয় না, তাই না? এফডিআর এগেনস্টে আমরা লোন দিই, ক্রেডিট কার্ড হয়, ইস্যু হয়। কিন্তু ডেবিট কার্ড আমরা দেই হয় কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে অথবা অথবা সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে দিয়ে থাকি ডেবিট কার্ড। আচ্ছা, তাহলে যদি এই কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, এটা কার মধ্যে পড়ে? কাঁচা অ্যাকাউন্ট। কাঁচা অ্যাকাউন্ট কার মধ্যে পড়ে? এই ডিমান্ড ডিপোজিটের মধ্যে, না? যে কাস্টমার চাওয়া মতো যে কোনো মধ্যে টাকা উঠায় নিয়ে যাচ্ছে, আবার জমা দিচ্ছে, উঠায় নিয়ে যাচ্ছে, জমা দিয়ে যাচ্ছে। তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে যদি লেনদেন হয়ে থাকে, তাহলে এটা ব্যাংকের M1 এর মধ্যে প্রভাব ফেলবে। আমাদের অর্থের যে পরিমাপ পদ্ধতি, তার মধ্যে M1 এর মধ্যে প্রভাব ফেলবে। বুঝতে পেরেছেন মনে হয় আমার কথা? আচ্ছা, আমরা এটা গতদিন আলোচনা করেছিলাম, তারপর আবার একটু আলোচনা করলাম, একটু টেকনিক্যালি ডেবিট কার্ড নিয়েও আলোচনা করলাম। এটা মনে হয় বুঝতে পেরেছেন। আমরা পরেরটাতে যাই এবং পরেরটার সাজেশন অনুযায়ী আমরা আগাবো 96। তারপরে আমাদের এগুলা
একটা তো ইয়া দেওয়া হয় নাই, 97 স্টার দেওয়া হয় না। প্রশ্ন ছিল এরকম, বাংলাদেশে ইলেকট্রনিক্স পেমেন্ট বাস্তবায়নে ব্যাংকগুলো কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এখন এই চ্যালেঞ্জ, আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের যে অসুবিধাগুলো আমরা পড়েছি, বা ইলেকট্রনিক্স পেমেন্টসের যে মানে ইন্টারনেট ভিত্তিক পেমেন্টের যে অসুবিধাগুলো পড়েছি, সেই অসুবিধাগুলো এখানে আমরা লিখবো, এই চ্যালেঞ্জের মধ্যে লিখবো কি কি সমস্যা হতে পারে, তাই না? এগুলো এখানে লিখবো। এটাও, এই প্রশ্নটা দেখে যাবেন, এটা একটা স্টার দেওয়া উচিত ছিল আর কি। তো এটা একটু দেখবেন যে কি কি ধরনের সমস্যাগুলো হচ্ছে। সমস্যাগুলো আমাদের পাসওয়ার্ড হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে, নেটওয়ার্কিং ব্যবস্থা আমাদের দুর্বলতা থাকতে পারে, ডিভাইস ভিত্তিক আমাদের দুর্বলতা থাকতে পারে, তাই না? এরকম অনেক কিছু থাকতে পারে এখানে। তো সেই চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হতে পারি। আচ্ছা, তো আমরা তারপরে আসছে 97 আসছিল কি বিএফটিএন এর তুলনায়। আচ্ছা, বিএফটিএন এর তুলনায় অতিরিক্ত কি কি সুবিধা বিদ্যমান। সরি, এখানে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট মানে আরটিজিএস বিএফটিএন এর তুলনায় কি কি সুবিধা বিদ্যমান সংক্ষেপে আলোচনা করুন। আমরা আলোচনা জানি আরটিজিএস এর মাধ্যমে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, সঙ্গে সঙ্গে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে কাস্টমারের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাচ্ছে, এবং সেটা কাস্টমার সঙ্গে। আর যদি আমরা ব্যাচ বা বিএফটিএন এর মাধ্যমে যদি আমরা করে থাকি, বিএফটিএন এর মাধ্যমে করে থাকলে সেটা কি হচ্ছে, ওই দিনই হবে বিএফটিএন যদি 11টার মধ্যে বিএফটিএন প্রসেস হয়, তাই না? আর যদি 11টার পর হয়, মেবি তো মনে হয় 11টা, টাইমটা ভুলে গেছি আমি, 11টায় মনে হয় মেবি, 11টা কিংবা 12টা। আর যদি 12টার পর হয় তাহলে দেখা যাচ্ছে যে পরের দিন টাকাটা ঢুকবে, তাই না? বিএফটিএন এর মাধ্যমে যদি টাকা আমরা পৌঁছে দিই, তার মানে একটি লেন্দি প্রসেস এটা। আর ওটা রিয়েল টাইম প্রসেস, মানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এরকম। আচ্ছা, এটা কোনো ইয়া ছিল না, এটা আমরা বানিয়ে লিখতে পারবো, সমস্যা নাই। আর কোন পেমেন্ট মেথড যথা ক্যাশ, চেক, ক্রেডিট বা ডেবিট কার্ড, এমএফএস, ইএফটি, কিউআর বাংলাদেশের সবচেয়ে আধিপত্যশীল এবং কোনটি দ্রুত বর্ধনশীল, সংক্ষেপে আলোচনা করুন। এই ক্যাশ দ্রুত বর্ধনশীল না, চেকও না, ক্রেডিট কার্ডও না, এই এমএফএস হচ্ছে সবচেয়ে দ্রুত বর্ধনশীল, মানে মোবাইলের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ করতে চাই আমরা, তাহলে মোবাইলের মাধ্যমে যে পেমেন্ট পদ্ধতি করতেছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি পদ্ধতি। আচ্ছা, আপনি যেন ক্যাশ বা চেক এগুলো যেন আলোচনা করা যাবে না, এর মধ্যে এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং হচ্ছে দ্রুত বর্ধনশীল। জি বলুন। আবার জি ভাই, ময়ন ভাই কিছু বলবেন? আচ্ছা, মনে হয় এমনি সাউন্ড করছে। আচ্ছা, এখন দেখবো 22, এটা 3 স্টার দেওয়া আছে 97। ক্রেডিট কার্ড কি অর্থ, আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি দিন। তাহলে ক্রেডিট কার্ড কি অর্থ, আপনার সপক্ষে যুক্তি দিন, এটি আসলে 97তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায়। এই ক্রিয়েটিভিটি গুলো আপনার জানতে হবে, বা এগুলা কিন্তু আপনার ক্রিটিক্যাল কোশ্চেন গুলো আপনার একটু বুঝতে হবে, তাহলে আপনি সহজে এটা লিখতে পারবেন। তো এটা আমরা আলোচনা করবো 22 নাম্বার কোশ্চেন। 22 নাম্বার। আচ্ছা, ক্রেডিট কার্ড কি অর্থ, আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি দিন। ক্রেডিট কার্ড অর্থ নয়, বরং এটি অর্থ ব্যবহারের একটি মাধ্যম। অর্থ বলতে বোঝায় এমন কিছু যার বিনিময়ের মাধ্যম, মূল্যমানের একক এবং সঞ্চয়ের উপায় হিসেবে ব্যবহৃত হয়। ওই যে আমরা অর্থের যে কার্যাবলী পড়ছিলাম, মনে আছে? অর্থের কার্যাবলীর মধ্যে অর্থটা হচ্ছে কি একটা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, কিন্তু ক্রেডিট কার্ড তো সেই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হবে না, তাই না? একটা মূল্য পরিশোধের একটা পদ্ধতি আমাদের ক্রেডিট কার্ড হতে পারে, সে কথা এখানে লেখা আছে। এই প্রেক্ষাপটে ক্রেডিট কার্ড নিজে অর্থ নয়, তবে অর্থের মতো ব্যবহারযোগ্য, এ কারণে অনেকে একে ভুল করে অর্থ ভাবেন। যুক্তিগুলো নিচে তুলে ধরা হলো। যুক্তি দিয়ে আছে, ঋণ ভিত্তিক লেনদেন, এটা ক্রেডিট কার্ড হচ্ছে ঋণ ভিত্তিক লেনদেন। ব্যাংক আমাদের একটা লিমিট দিয়ে থাকে, সেই লিমিটের টাকা আমরা খরচ করি, একটা নির্দিষ্ট সময় পর আমরা সেই যতটুকু খরচ করেছি ততটুকু ব্যাংকে পেমেন্ট করতে হয়। আচ্ছা, এই জন্য এটা আমাদের অর্থ নয়, সঞ্চয়ের মাধ্যম নয়। ক্রেডিট কার্ড আমাদের সঞ্চয়ের মাধ্যম হতে পারে না, কিন্তু অর্থ সঞ্চয়ের মাধ্যম। পরিশোধযোগ্য মাধ্যম, এটা আমরা পরিশোধযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহার করি, কিন্তু বিনিময় মাধ্যম হিসেবে নয়। পরোক্ষ বিনিময়, অর্থ সরাসরি লেনদেনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু ক্রেডিট কার্ড একটি তৃতীয় পক্ষ ব্যাংক এর মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়। এটি অর্থ ব্যবহারের একটি মাধ্যম হলেও নিজে অর্থ
এই যুক্তিগুলো ছাড়াও আপনার আরো যুক্তি থাকলে সেই যুক্তিগুলো আপনি অ্যাড করতে পারেন বা দিতে পারেন। মোট কথা ক্রেডিট কার্ড অর্থ নয়, এর উপর ভিত্তি করে এটা লিখতে হবে। তারপরে আছে 23 নাম্বার, ইলেকট্রনিক্স পেমেন্ট কেন এত জনপ্রিয়, সংক্ষেপে ব্যাখ্যা করো। এটার এটার সুবিধাগুলো আছে, একটু একটু মিউট করবেন। এটার যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো যদি আমরা লিখি তাহলে এর জনপ্রিয়তা আমরা পাবো, তাই না? ইলেকট্রনিক্স পেমেন্ট পদ্ধতির যে সুবিধাগুলো আছে, সঙ্গে সঙ্গে আমরা পেমেন্ট করতে পারি, সঙ্গে সঙ্গে আমরা যে কোনো সময় এটা উইথড্র করতে পারি, তাই না? আমরা মানে নগদ টাকার বহনের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা থেকে আমরা মানে হ্রাস পেতে পারি, মানে ঝুঁকি থেকে আমরা রক্ষা পেতে পারি। এই ধরনের অনেক ধরনের সুবিধা রয়েছে, যে সুবিধাগুলো জন্য অনেক বেশি জনপ্রিয়, তাই না? তো এই 23 নম্বর প্রশ্ন, আমরা এগুলো কিন্তু সবই বানিয়ে লিখতে পারবো, কিন্তু বিষয়বস্তুটা আমাদের বুঝতে হবে, এবং খুব যে বড় বড় অ্যান্সার লিখবো ওইরকম না, আপনি মোটামুটি একটু টাইম ম্যানেজমেন্টটা আপনার ঠিক করে নিতে হবে। যেমন আমরা ওএমএ পড়ছি, টাইম ম্যানেজমেন্ট কি, টাইম ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলি না, এখানে 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা সমান সমান 180 মিনিট, না 318, 180 মিনিট। 180 মিনিটে কতর মধ্যে পরীক্ষা হচ্ছে? 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে। 100-র মধ্যে যদি হয় তাহলে 1 মার্কের জন্য আমাদের কত পাচ্ছ? 1.8। 1.8 যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের, যদি 5 মার্ক থাকে, এটাতে যদি 5 মার্ক থাকে তাহলে 5 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 5 × 5 কত হচ্ছে আমাদের? 5 × 40, 5 × 9 মিনিট, না মেবি 8-9 মিনিট। তাহলে 8-9 মিনিট সময় পাবেন, এর অতিরিক্ত সময় এখানে কিল করাই যাবে না, টাইমটা কিল করা যাবে না। এখানে এখানে 8 মিনিট লিখতে হবে, ওর বেশি কখনো যাবে, তার আগে শেষ করতে হবে আপনাকে। এই টাইম ম্যানেজমেন্টটা আপনার ঠিক রাখতে হবে। একটা প্রশ্ন যে খুব সুন্দর করে মনের মাধ্যমে হাতে লেখা সুন্দর করে লিখতেছেন তা কখনোই করবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই টাইমটা আপনারা ভাগ করে নেবেন, ভাগ করে নিয়ে ওই যে প্রশ্ন ধরবেন তার মার্কের উপর আপনি লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে তারপরে এটা আমরা ইলেকট্রনিক্স পেমেন্ট কেন এত জনপ্রিয় ব্যাখ্যা করুন। আমরা এটা যদি দেখি একটু, এই সুবিধাগুলো আমরা কিন্তু আগে পড়ে আসছি, এইগুলা কিন্তু সুবিধা। একটা অধ্যায়ের 2-3টা মানে বিশেষ করে যেমন ইলেকট্রনিক্স পদ্ধতির গুরুত্ব, এই সুবিধার এই পয়েন্টটা যদি পড়েন অনেক ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবেন আপনি, অনেক ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। বিশেষ করে 5-7টা পয়েন্ট আপনি খুব যত্ন সহকারে পড়বেন আর কি। এখানে যে কথা বললাম ওই যে সহজ এবং দ্রুত লেনদেন, 24/7 লেনদেন, মানে সারাক্ষণ এটা আমরা যে কোনো সময় লেনদেন করতে পারি। নিরাপদ পেমেন্ট ব্যবস্থা, এখানে আমাদের কোনো ঝুঁকি থাকে না। নগদ ব্যবহারের প্রয়োজন কমে যায়, স্বয়ংক্রিয় রেকর্ড থাকে আমাদের, স্বয়ংক্রিয় রেকর্ড ব্যবস্থা থাকে, পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী। এগুলো ছাড়াও এই পয়েন্টগুলাই যে দিব তা না, এই থিমের আলোকে আপনি যে কোনো পয়েন্ট আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে দেখুন, টাকা পে কার্ড কি ভিসা বা মাস্টার কার্ডের প্রতিদ্বন্দ্বী, ব্যাখ্যা করুন। 98তম ব্যাংকিং ডেভেলপ পরীক্ষা আসছিল। তো টাকা পে কার্ডকে ভিসা কিংবা মাস্টার কার্ডের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে, তবে এর কিছু নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো। এটা হচ্ছে আমাদের টাকা পে, এটা তো হচ্ছে বাংলাদেশের তৈরি, তাই না? টাকা পে, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এদের প্রতিদ্বন্দ্বী ভাবাও ঠিক না, তবে কিছু ক্ষেত্রে, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে হয়তো প্রতিদ্বন্দ্বী ভাবা যায়, কিন্তু এতে ধারের কাছেও তো ওটা নেই, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে দেশীয় কার্ড স্কিম। টাকা পে হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত একটি জাতীয় ডেবিট কার্ড সিস্টেম, যা দেশীয় লেনদেনকে সহজ করতে এবং ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করতে চালু করা হয়। এটি মূলত এটিএম, পয়েন্ট অফ সেল, পয়েন্ট বানানটা একটু হয়েছে, পয়েন্ট অফ সেল হবে, পজ মেশিন, পয়েন্ট অফ সেল এবং ই-কমার্স লেনদেনের জন্য ব্যবহার করা হয়। টাকা পে একটি সম্পূর্ণ বাংলাদেশের তৈরি এবং পরিচালিত দেশীয় কার্ড স্কিম, যা মূলত দেশের অভ্যন্তরীণ লেনদেনের জন্য তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতিতে স্বনির্ভর করতে সহায়তা করে, যেখানে ভিসা এবং মাস্টার কার্ড আন্তর্জাতিক কোম্পানি। তাহলে এটা হচ্ছে একটা দেশীয় কোম্পানি টাকা পে, আর ভিসা এবং মাস্টার কার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি।
বিদেশি নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা, মানে ভিসা এবং মাস্টার কার্ড যে বিদেশিরা নিয়ন্ত্রণ করে সেই বিদেশি নিয়ন্ত্রণ থেকে আমরা স্বাধীনতা পেতে পারি। এটা একটা সামান্য সুবিধা বা কি বলা যায়, আহ, মানে প্রতিদ্বন্দ্বিতা, এটা তেমন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে না, যেহেতু বলছে সেহেতু আমাদের এটা লিখতে হবে, উপায় নেই। সেবা খরচ, সেবা খরচ সাশ্রয়, এখানে আমাদের সাশ্রয় খরচ হয় ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের তুলনায় বা ভিসা কার্ড মাস্টার কার্ডের তুলনায় আমাদের টাকা পেতে খরচ সাশ্রয় বেশি, খরচ সাশ্রয়ী। সীমিত আন্তর্জাতিক ব্যবহারযোগ্যতা, প্রযুক্তি বা অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। আচ্ছা, তাহলে মোট কথা এটা প্রতিদ্বন্দ্বী হলেও আপনি সে সীমিত আকারে প্রতিদ্বন্দ্বী, সেই সীমিত আকারে প্রতিদ্বন্দ্বীর জন্য পয়েন্টগুলো দু একটা পয়েন্ট লিখবেন। আচ্ছা, এটা অধিকতর, দেখুন এখানে বলা আছে অধিকতর ওয়েজ আর্নার্স রেমিটেন্স আহরণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মোবাইল এমএফএস, এটা হচ্ছে এমপিএস লেখা আছে তো, মোবাইল ফাইন্যান্স এমএফএস, এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অবলিক ঐতিহ্যগত ব্যাংকিং বেশি কার্যকর, ব্যাখ্যা করুন। মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বেশি কার্যকরী না ঐতিহ্যগত ব্যাংকিং, মানে আমরা যারা আহ, মানে জেনারেল ব্যাংকিং যারা করি, ব্যাংক সাধারণ নিয়মে যারা ব্যাংকিং করি, ব্যাংকিং চ্যানেলে যারা টাকা পাঠাই, সেটা বেশি কার্যকরী, এটা সেখানে আলোচনা করতে বলছে। যে যারা বাইরের দেশে কাজ করে, যারা বাইরের দেশে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে, সেই টাকাটা যে বাংলাদেশে পাঠাইবে, সেটা কি পাঠানোর জন্য আমাদের মোবাইলের মাধ্যমটা ভালো, মোবাইল ফাইন্যান্স ভালো, না আমাদের ব্যাংকিং চ্যানেল যেটা ঐতিহ্যবাহী ব্যাংকিং চ্যানেল সেটা ভালো, কোনটি বেশি কার্যকর সেটা ব্যাখ্যা করতে বলছে। এখানে অধিকতর ওয়েজ আর্নার্স রেমিটেন্স আহরণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এমএফএস এবং ঐতিহ্যগত ব্যাংকিং বেশি কার্যকরী, ব্যাখ্যা করুন। মানে এই দুটির মধ্যে অবলিক দেওয়া আছে, এই দুটির মধ্যে কোনটি বেশি কার্যকরী। তাহলে বর্তমান বিশ্বে ওয়েজ আর্নার্স বা প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স একটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। এই রেমিটেন্স আহরণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ঐতিহ্যগত ব্যাংকিং উভয় ব্যবস্থায় ভূমিকা রাখলেও বাস্তবতায় এমএফএস অনেক বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে, তার নিচে আলোচনা করা হলো। তাহলে আমরা ব্যাংকিং চ্যানেলে যদি তারা এটা পাঠিয়ে দেয় বা টাকা পাঠানো হয়, তাহলে তাহলে আমরা দেখা যাচ্ছে যে সেখানে আমাদের একটু টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে, টাইমটা বেশি লাগে। আর এখানে আমাদের এমএফএস এর মাধ্যমে যদি পাঠানো হয় তাহলে সেই টাইমটা অত বেশি লাগে না। সেই কি কি কারণে আরো কি কি সুবিধা রয়েছে সেগুলো এখানে, অর্থাৎ ইলেকট্রনিক্স পেমেন্ট পদ্ধতির যে সুবিধাটা আছে সেটার একটা বিকল্প প্রশ্ন এখানে দিয়েছে আর কি। হ্যাঁ, যে এখানে ওই সহজলভ্যতা ও দ্রুত সেবা, যেটা ইলেকট্রনিক্স পেমেন্ট পদ্ধতির আগে যেটা দেখলাম আমরা, সেই পয়েন্টটা আমরা এখানে ইউজ করতে পারবো। কম খরচ সেবা সাশ্রয়, যে পয়েন্টটা আগে আমরা ইলেকট্রনিক্স পেমেন্ট পদ্ধতি যেটা দেখেছি সেটা এখানে আমরা ইউজ করতে পারবো। 24/7 এর আগে যেটা দেখলাম, মানে 24 ঘন্টায় 7 দিন 24 ঘন্টায় সেবা দিতে পারবে। এটা যে পয়েন্টটা আমরা আগে দেখলাম সেটাও দেখতে পাবো। আর্থিক অন্তর্ভুক্তি, এটা নতুন অ্যাড হয়েছে। তারপর আছে ডিজিটাল নিরাপত্তা এবং রেকর্ড, এটাও আমরা আগে দেখেছি। তাহলে এই 4টা পয়েন্ট কিন্তু আমরা আগেই ব্যবহার করেছি, তাই না? ইন্টারনেট ভিত্তিক বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে যে আমরা সুবিধা কথাগুলো পড়ছি, সেই সুবিধাতে এই 4টা পয়েন্ট ছিল, এখানে এই 4টা পয়েন্টই আছে। এই 4টা পয়েন্ট দিয়ে এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সিস্টেমকে বেশি উঁচুতে রাখা হয়েছে। ঐতিহ্যগত যে ব্যাংকিং সিস্টেম আমাদের, এখান থেকে আমাদের ওটাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং দিয়ে সেটা আমরা লাস্টে ফিনিশিং টানবো কি, এমএফএসটা হচ্ছে আমাদের কাছে বেশি কার্যকর বা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমাদের লাস্টে ফিনিশিং টানা আছে, তবে কিছু সীমাবদ্ধতা, যেমন লিমিটেড ট্রান্সফার অ্যামাউন্ট, কাস্টমার শিক্ষা বলতে কাস্টমারের হচ্ছে অভিজ্ঞতা বা অভিজ্ঞতা আমরা দিতে হবে। শিক্ষা বলতে অনেক কাস্টমার ব্যবহার করতে পারে না, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। অনেক কাস্টমার হয়তো দেখা যাচ্ছে ইন্টারনেট ভিত্তিক ইয়া করতে পারে না, যেমন আপনার পাশে অনেক আছে হয়তো বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারে না, আপনার ব্যাংকেও হয়তো এরকম আহ, যারা আগের যারা তারা হয়তো মোবাইল হয়তো ওই অ্যাপস ইউজ করতে পারে না, আপনার কাছ থেকে হয়তো সে সেন্ড মানি করে নেয়, এরকম থাকে না, ওই বিষয়টা আর কি। আমরা হয়তো ইন্টারনেট ভিত্তিক যে বিষয় ডিভাইসগুলো যারা পরিচালনায় অদক্ষ, সে কথা এখানে বলা হয়েছে। সাইবার জালিয়াতির ঝুঁকি এখানে রয়েছে, এগুলো হচ্ছে সীমাবদ্ধতা এখানে। আর তাছাড়া আমাদের ঐতিহ্যগত ব্যাংকিং সিস্টেমের তুলনায় এমএফএসটা বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু
একবার করে পড়ে যাবেন, অথবা ইউটিউবে এই প্রশ্নগুলো শুনবেন, আপনারা শুনলে মনে থাকবে এবং লিখতে পারবেন এই ভিত্তিতে। আমি আপনাদের অডিওটি মেবি আপনারা শুনেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে ওখানে কিন্তু ভাই অনেক আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলেছে, এবং সে দেখা করতে আসতে চেয়েছে। চিন্তা করে দেন কতটা হয়তো প্লিজড হয়েছে। যাক, আমি খুশি, তারপর অনেক খুশি। আপনারা সবাই ভালো করুন। তো এখানে 26 নম্বরে বলা আছে কন্ট্রাক্টলেস পেমেন্ট। কন্ট্রাক্টলেস পেমেন্ট কি, ব্যাখ্যা করুন। কন্ট্রাক্টলেস পেমেন্ট হলো একটি আধুনিক লেনদেন পদ্ধতি যেখানে কার্ড, মোবাইল ফোন, ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করে কোনো শারীরিক মানে সশরীরে উপস্থিত না থেকে ছাড়াই আর কি, সরাসরি উপস্থিত ছাড়াই আমরা কি করে অর্থ প্রদান করতে পারি। তাহলে কন্ট্রাক্টলেস টা হচ্ছে কি, যে আমরা আমরা আমাদের শারীরিকভাবে উপস্থিত না থেকে যে অর্থ প্রদান করে থাকি, সেই অর্থ প্রদান পেমেন্ট সিস্টেমটাই হচ্ছে কন্ট্রাক্টলেস পেমেন্ট সিস্টেম। এটা কিসের মাধ্যমে করে থাকি? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ভিত্তিক যে কোনো পদ্ধতি বা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, এরকম বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যে পেমেন্ট সিস্টেমটা আমরা সম্পাদন করে থাকি সেটাকে বলে কন্ট্রাক্টলেস পেমেন্ট সিস্টেম। তো এটা কি ব্যাখ্যা করতে বলছে? তো এখানে তো বলে আছে, এটার ব্যাখ্যা করার কিছু নেই। আমরা এর আগে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম পড়েছি, ডেবিট কার্ড পড়েছি, ক্রেডিট কার্ড পড়েছি, ওই ব্যাখ্যাগুলো এখানে দিব, হালকা পাতলা একটু ইয়ার মাধ্যমে আমরা তুলে ধরবো আর কি। তো এখানে তারপর একটু পড়ে নেই। এই প্রযুক্তিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন অ্যান্ড এনএফসি, ওই যে এনএফসি, যে ডিজিটাল একটা কার্ড নামছে না, সেই এনএফসি আর কি, বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ব্যবহৃত হয়, যা লেনদেনকে আরও সহজ, দ্রুত এবং স্পর্শবিহীন করে তোলে। এই পদ্ধতিতে ব্যবহারকারী কি পয়েন্ট অফ সেলস তার মেশিনে বা যন্ত্রে ঢোকাতে বা সোয়াইপ করতে হয় না। শুধু কার্ড বা মোবাইলটিকে একটি নির্দিষ্ট দূরত্বে ধরলে অর্থ স্থানান্তর সম্পন্ন হয়ে যায়। এটি বিশেষ করে স্বাস্থ্যগত নিরাপত্তা, সময় সাশ্রয় এবং ভিড়যুক্ত পরিবেশে দ্রুত পরিবেশের জন্য উপযোগী। বর্তমানে এটি ব্যাংক কার্ড, অ্যাপল পে, গুগল পে এবং বিভিন্ন মোবাইল ওয়ালেট ভিত্তিক সেবায় ব্যবহৃত হচ্ছে। ব্যবহারকারী এবং ব্যবসায়ী উভয়ের জন্য এটি ঝামেলা এবং নিরাপদ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা কিন্তু টিকার মধ্যেও থাকতে পারে। আর তারপরে আছে বাংলাদেশের আর্থিক ব্যবস্থার বর্ণনা দিন। এটা আসছিল 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায়, 2 স্টার দেওয়া আছে। এটা আর্থিক ব্যবস্থা এর আগে আমরা দেখেছি আর কি। আচ্ছা, আর্থিক ব্যবস্থা আমাদের 3টা ব্যবস্থা আছে, তাই না? একটা হচ্ছে কি আর্থিক ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল সিস্টেম, আর্থিক ব্যবস্থা, এই যে ফিনান্সিয়াল সিস্টেম। আরেকটা কি আছে? মনিটারি সিস্টেম। আরেকটা কি আছে? পেমেন্ট সিস্টেম। 3টা ব্যবস্থা। এই 3টা ব্যবস্থা কিন্তু আগে আমরা পড়েছি, 2বার পড়েছি আর কি। 1 নম্বর অধ্যায়ে ছিল, 2 নম্বর অধ্যায়ে ছিল, আমরা আগে পড়েছি যে 3টা ব্যবস্থা আছে। একটা হচ্ছে আর্থিক ব্যবস্থা, একটা হচ্ছে মনিটারি ব্যবস্থা, আরেকটা হচ্ছে পেমেন্ট ব্যবস্থা মানে অর্থ প্রদান ব্যবস্থা। তো আর্থিক ব্যবস্থাটা কি? এই আর্থিক ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ এবং বড় বিষয়, এবং একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে বিভিন্ন লেনদেন হয়, অর্থ প্রদান হয়, সেই সমগ্র অর্থ প্রদান ব্যবস্থাই হলো আর্থিক ব্যবস্থা। আর মনিটারি ব্যবস্থা হলো এই যে আর্থিক ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশ, চিটাগাং থেকে শুরু করে খুলনা, রাজশাহী, পঞ্চগড়, যত বিভাগ আছে, জেলা আছে, যে যে জায়গায় আমাদের অর্থ প্রদান চলতেছে, সমগ্র মিলে হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থা। এখন এই যে চিটাগাং, রাজশাহী লেনদেন মানে খুলনা, যে যে জায়গায় লেনদেন হচ্ছে, এই লেনদেন তো একটা নিয়ম আছে, তাই না? সিস্টেম আছে। আপনি চাইলে তো লেনদেন ইচ্ছা মতো করতে পারেন না, একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা মনিটারি করে কে? এই সিস্টেমটা মনিটারি করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। একটা নির্দিষ্ট ইয়ে দিয়ে মানে নিয়ম দেয় যে এইভাবে আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে গেলে এই করতে হবে, বিকাশের মাধ্যমে পাঠাতে গেলে এই করতে হবে, যদি আরো কোনো এজেন্টের মাধ্যমে টাকা পাঠায় এইভাবে এই করতে হবে, তাই না? নির্দিষ্ট নিয়ম নীতি বেঁধে দেয়। এই নির্দিষ্ট নিয়ম নীতিটাই হচ্ছে আমাদের মনিটারি সিস্টেম। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ বা ঋণ কিভাবে প্রদান করতে হবে, ডিপোজিট কালেকশন, ডিপোজিট রেট কি হবে, এই সমগ্র নিয়ম নীতি, লেনদেন কিভাবে করব, সমগ্র নিয়ম নীতি প্রণয়ন করে। এই নিয়ম নীতি প্রণয়নটাই হচ্ছে আমাদের মনিটারি সিস্টেম। এটা কে প্রদান করে? বাংলাদেশ ব্যাংক। আর এটা কি আছে? আর্থিক, আর্থিক তো বললাম, মনিটারি। এখন হচ্ছে লেনদেন মানে পেমেন্ট সিস্টেম আর কি। পেমেন্ট সিস্টেম হচ্ছে
বিভিন্ন ব্যাংক এই সিস্টেমগুলো আমাদের এক পক্ষ থেকে আরেক পক্ষের নিকট তহবিল স্থানান্তর করে। এই তহবিল স্থানান্তর করাকেই বলা হয় পেমেন্ট সিস্টেম। এই তিনটা সিস্টেম কিন্তু আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, আবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে দেখেছি। আবার এখানে ওই তিনটার মধ্যে থেকে আসে আর্থিক ব্যবস্থা। তাহলে আর্থিক ব্যবস্থা দ্বারা আমরা বুঝতে পারছি একটা সামগ্রিক এই পুরো বাংলাদেশের ডিপোজিট গ্রহণ, ঋণ প্রদানের যে ব্যবস্থা, এই ঋণ প্রদান এই সামগ্রিক এই ব্যবস্থাকে বলা হয় আর্থিক ব্যবস্থা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো বাংলাদেশের আর্থিক ব্যবস্থা হলো দেশের অর্থনৈতিক কার্যক্রমের একটি মৌলিক কাঠামো যা মূলত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বাজার এবং নীতি নির্ধারণ সংস্থা আর্থিক সেবার মাধ্যমে পরিচালিত হয়। এই ব্যবস্থার মাধ্যমে পুঁজি আহরণ, আপনি নগদ টাকা বা ডিপোজিট আহরণ, তারপরে আছে বিনিয়োগ, আপনি বিনিয়োগ, সঞ্চয়, ঋণ প্রদান এবং লেনদেন সম্পন্ন হয়, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা স্থিতিশীল নিশ্চিত করে। তো বাংলাদেশের আর্থিক ব্যবস্থা মূলত চারটি ভাগে এখানে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ব্যাংকিং খাত, অব্যাংকিং খাত, নন ফাইন্যান্সিয়াল সিস্টেম। একটু 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 মিট করবেন, একটু মিট করবেন, হ্যাঁ। তো ব্যাংকিং খাত, একটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেম, ব্যাংকিং প্রতিষ্ঠানের বাইরে জেলা। তারপর আছে পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট, যেখানে আমাদের বন্ড, শেয়ার এগুলো ক্রয় বিক্রয় হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার বা মূলধন বাজার। আচ্ছা, তারপরে আছে বীমা এবং মাইক্রো ফাইন্যান্স খাত। বীমা এবং মাইক্রো ফাইন্যান্স খাত যেখানে আমাদের ইন্স্যুরেন্স এবং ক্ষুদ্র ঋণ আমাদের যে দিয়ে থাকে, আমার ক্ষুদ্র দরিদ্র জনগোষ্ঠীকে যে ক্ষুদ্র ঋণগুলো দিয়ে থাকে বিভিন্ন এনজিওর মাধ্যমে, সেটা। তাহলে এই আর্থিক খাতে এখানে আমাদের বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে আমরা মোটামুটি এই চারটি প্রধান উপাদানে বিভক্ত করতে পারি। তাহলে ব্যাংকিং, নন ব্যাংকিং, আর আমাদের যে শেয়ার ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট, আর হচ্ছে বীমা এবং মাইক্রো ফাইন্যান্স, অর্থাৎ এনজিও ভিত্তিক যে কার্যক্রমগুলো পরিচালিত হয় সেটা। বাংলাদেশের আর্থিক ব্যবস্থা এটা তো পড়লাম। তারপরে আছে ডিজিটাল ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে কি ধরনের নতুনত্ব আনতে পারে। এখন ডিজিটাল ব্যাংকের নতুনত্ব আনতে পারে মানে এখনো আনেনি, আনতে পারে, সেই ধরনের সুবিধা কথাগুলো এখানে বলছে। কিন্তু হ্যাঁ, আপনার কাছ থেকে আইডিয়া চেয়েছে কি কি ধরনের আনতে পারে। সুবিধা কিন্তু এখানে লিখলে আর হবে না, কারণ যেটা সুবিধা সেটা তো অলরেডি দিয়েই দিচ্ছে তারা, সেটা তো অলরেডি এনেছে। কিন্তু আরো কি কি ধরনের নতুনত্ব আনতে পারে, এখানে নতুনত্বের কথা বলছে, আরো কি কি ধরনের নতুনত্ব আনতে পারে, তাহলে সেটা আপনাকে লিখতে হবে। তাহলে নতুনত্ব আনতে পারে, এটা অলরেডি তো আছেই, ডিজিটাল 24/7 ব্যাংকিং সেবা আমাদের, এটা তো ডিজিটাল ব্যাংকিং খাতে আছেই। কাগজবিহীন লেনদেন, এটাও আমাদের আছে। এখন এর বাইরে আর কি কি আনতে পারে, বায়োমেট্রিক এআই নিরাপত্তা, হ্যাঁ এটা নাই আমাদের, আমাদের এই দুটো আছে অলরেডি। ডিজিটাল যে আমাদের বলা আছে ডিজিটাল ব্যাংক আমাদের এই সুবিধাগুলো দিতে পারে। তারপরে আছে বায়োমেট্রিক এবং এআই নিরাপত্তা। এআই নিরাপত্তা আমাদের ভিত্তিক আমাদের লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম দিতে পারে। ব্লক চেইন প্রযুক্তিটা হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। স্বয়ংক্রিয় ব্যবস্থা, আপনি একটা কোনো নির্দিষ্ট একটা পণ্যের প্রোডাক্টের দাম উঠবে বা কমবে, এটা হচ্ছে কোনো পক্ষ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। যেমন বাংলাদেশে আজ থেকে অনেক বছর আগে বাংলাদেশে কিন্তু শেয়ার কেলেঙ্কারিতে শেয়ার বাজার ধসের ফলে অনেক অনেক বিনিয়োগকারী কিন্তু তাদের জীবন দিয়েছে। এখন এটা কি করেছে শেয়ার বাজারটা, সেই শেয়ার বাজারটা বাংলাদেশে পরে দেখলাম একজন নিয়ন্ত্রণ করে, একজন বা দু চারজন নিয়ন্ত্রণ করছে, তাই না? যার কারণে এটা হয়েছে অনেকের প্রাণনাশ বা অনেকের পুঁজি চলে গিয়েছে। আর এটা এমন একটা পদ্ধতি হবে যেখানে ব্লক চেইন প্রযুক্তি, এখানে কারণ নির্দিষ্ট কোনো হাত থাকবে না, এখানে চাহিদা এবং যোগানের, ক্রেতা বিক্রেতার উপর ভিত্তি করে এর দামটা নির্ধারণ হবে। যদি আপনারা অনলাইনে কেউ ডিজিটাল মুদ্রা যদি আপনারা কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। বিটকয়েন বা অন্যান্য যে কয়েনগুলো ইউজ হয় আমরা মানে মার্কেটে আর কি, তাদের হচ্ছে যে বাইন্যান্স, আপনারা কেউ ইউজ করেন কিনা জানি না, যে বাইন্যান্সে যে আমাদের কারেন্সিগুলো ক্রয় বিক্রয় হয় ওটা হচ্ছে ব্লক চেইন পদ্ধতিতে। ব্লক চেইনটা হচ্ছে অধিক মানে স্বচ্ছতা এবং সেখানে কোনো সহচাতুরি নেই, এটা ডিজিটালাইজড স্বয়ংক্রিয়ভাবে সেটা ওঠানামা করে, দামটা ওঠানামা করে, ওখানে কেউ কোনো ইয়ে করে না, মানে কারো হস্তক্ষেপ থাকে না। ব্যক্তিগত ব্যাংকিং,
ব্যক্তিগত ব্যাংকিং এখানে এআই এবং বিগ ডাটা বিশ্লেষণের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং অভ্যাস কাস্টমাইজড অফার দেওয়া হবে, উদাহরণস্বরূপ স্বয়ংক্রিয় সঞ্চয় পরামর্শ বা রিয়েল টাইম লোন সুপারিশ। আচ্ছা, এটা আমাদের ব্যক্তিগত যে ব্যাংকিং আছে, যে আমরা লোকজন আমাদের ব্যাংকে আসলে আমরা বুঝাই যে ভাই আপনি সেভিংস করেন বা আপনার ব্যবসা এটা এই ধরনের ব্যবসা করেন ভাই, বা এইরকম। ব্যাংকাররা তো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর হিসেবে ব্যবহার হয়, তাই না, মানে কাজ করে। তো এই কাজটা যেন সেটা ডিজিটাল ব্যাংক করে দেয়, মানে এটা যেন আমাদের বলতে না হয়, মানে সেই কথা এখানে বলা আছে। তাৎক্ষণিক ঋণ এবং মাইক্রো ফাইন্যান্স, তাৎক্ষণিকভাবে যেন ঋণ এবং মাইক্রো ফাইন্যান্স সেখানে আমাদের ইয়ে হয়। আমরা যে ব্যাংক থেকে লোন যদি আমরা নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে 7 দিন বা 3 দিন বা 4 দিন সেটা হতে পারে, কিন্তু এটা এমন একটা পদ্ধতি হবে যেন স্বয়ংক্রিয়ভাবে হতে পারে। আমরা অ্যাপ্লাই করা মাত্র আমার সবকিছু ডাটা একত্রিত থাকবে, সেখান থেকে ডাটা কালেকশন করে আমি দিতে পারবো কি মানে লোনটা পাবো কি পাবো না, এটা ইয়েস অর নো সঙ্গে সঙ্গে আসবে এরকম। ফিনটেক বা ওপেন সিস্টেম, ফিনটেক হচ্ছে বাংলাদেশে অনেক পৃথিবীর মধ্যে অনেক এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি এবং সবচেয়ে ফাস্ট একটি পদ্ধতি ফিনটেক ব্যাংকিং সিস্টেমে। ফিনটেক এবং ওপেন ব্যাংকিং বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ, উপায় সাথে ইন্টিগ্রেশন করে একত্রিত সেবা দেওয়া সম্ভব। ওপেন এআই এর মাধ্যমে গ্রাহকরা একই প্ল্যাটফর্ম একাধিক ব্যাংক অ্যাক্সেস করতে পারে। মানে এটা এখানে যে সুবিধার কথা বলা আছে যে ওপেন ব্যাংকিং, হ্যাঁ, যেটা সবগুলো ব্যাংকে, অনেক ব্যাংকে এগুলোতে অ্যাড হয়েছে আর কি, নগদ, উপায়, বিকাশে অ্যাড হয়েছে, কিন্তু সব ব্যাংকে এখনো অ্যাড হয় নাই। আচ্ছা, এইরকম ভাবে আপনি আইডিয়া দিবেন আর কি। আরো যদি আপনার মাঝে আরো নতুন কোনো আইডিয়া থাকে তাহলে সেই আইডিয়াগুলো এখানে দিবেন। আচ্ছা, আমাদের 9টা 34 বেজে গেছে। তারপরে এটা ফিফতে আসছিল, তারপর 3 স্টার দেওয়ার কারণটা কি? ও আচ্ছা, আর্থিক ব্যবস্থা যেটা বললাম, মুদ্রা ব্যবস্থা আর হচ্ছে আর্থিক লেনদেনের মধ্যে আন্তঃসম্পর্ক, দুইটার মধ্যে সম্পর্ক আমাদের বিশ্লেষণ করতে বলছে। এটা ফিফতে আসছিল, এটা তারপরে দেওয়া আছে, এটা পড়ে নেবে। তিনটা বিষয় নিয়ে অনেক আগে আলোচনা করা হয়েছে। আর আরেকটা হচ্ছে 3 স্টার দেওয়া আছে, যদিও এটা ফিফতে আসছিল যে বিএফটিএন, এনপিএসবি এবং আরটিজিএস এর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো কি কি, এটা আমরা আরেকবার দেখব, কারণ এগুলা রিপিট হতে পারে এই ধরনের প্রশ্ন। আর তাছাড়া সবগুলো ফিফতে আসছিল। আর তারপরে আছে 36 নম্বর হচ্ছে 99তম ব্যাংক ডিপ্লোমা আসছিল। ই মানি কি বর্ণনা করুন। ই মানি ইলেকট্রনিক মানি, ই থাকলে ইলেকট্রনিক, সেটা হ্যাঁ ইলেকট্রনিক মানি, মানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে অর্থটা প্রদান করা হয় সেটা হচ্ছে ই মানি, তাই না। বিকাশের মাধ্যমে যেটা দিচ্ছেন, আমরা অন্যান্য ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে যে অর্থগুলো স্থানান্তর করছি সেটা হচ্ছে ই মানি। এর জনপ্রিয় রূপ সমূহ উল্লেখ করুন। এর জনপ্রিয় কি কি ফর্ম আছে সেই ফর্মগুলো আমাদের উল্লেখ করতে বলছে। তো জনপ্রিয় রূপ বা ফর্মটা হচ্ছে নাম্বারটা 36। এসএমএস ব্যাংকিং কি, এটা পার্সোনাল ব্যাংকিং যেগুলো আসছিল না। ও হ্যাঁ, ফিফতে আসছিল, দেখবো না। ফুলপুর 36। এই যে ই মানি কি বর্ণনা করুন। ই মানিটা হচ্ছে কি, ওই যে ইলেকট্রনিক মানি যেটা আমি বর্ণনা করলাম, সে বর্ণনাটা এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন, অনেক সুন্দরভাবে লেখা আছে, আপনারা দেখে নেবেন। আর ই মানির জনপ্রিয় রূপগুলো মানে কি কি মাধ্যমে আমরা প্রদান করে থাকি সে ফর্মগুলো এখানে দেওয়া আছে। মোবাইল ওয়ালেট, প্রিপেইড কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, কন্ট্যাক্টলেস পেমেন্ট, তারপরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এরকম ভাবে আপনারা দিবেন। অর্থাৎ আমরা যে এক স্থান থেকে আরেক স্থানের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক যে আমরা অর্থ তহবিল স্থানান্তর করি, সেটা কি কি ফর্ম, কি কি মাধ্যমে দিতে পারি, সেই মাধ্যমগুলো এখানে আমরা লিখবো। আর আপনি কি একমত যে ই মানির ব্যবহার নগদ অর্থের চাহিদার উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে? হ্যাঁ, একমত, 100% একমত, তাই না। নগদ অর্থের চাহিদার উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। ব্যাখ্যা করুন।
এখন বাজারে গিয়ে যদি আমরা বাজার করে থাকি তাহলে সেই মুদিখানা বাজারের টাকাও আমরা এখন বিকাশে দিই। আমরা নগদ টাকা যদি নিয়ে আসতে ভুল করি তাহলে কোনো সমস্যা নেই, আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম তো আছে, তাই না? এরকম একটা মনের মধ্যে সাহস থাকে, যেখানে যাই না কেন আমরা এটা উইথড্র করতে পারবো, আমাদের কোনো সমস্যা থাকে না। তো এই প্রশ্নগুলো তো আমাদের হচ্ছে 2 নাম্বার লেকচার শিটের সর্বশেষ ইয়ে। তো আমরা আগামী দিন 3 নাম্বার লেকচার শিট থেকে আলোচনা করব, তারপরে আমরা এই মাসটা আমরা দেখবো, আর পুরো 1 মাস আমরা অঙ্ক দেখবো শুধু। তো তাহলে আজকে এখানে শেষ করছি। এরপর ইকোনমিক্স হবে, ইকোনমিক্স যাদের আছে তারা থাকেন, আর যাদের না আছে তারাও থাকতে পারেন, অথবা সময় না থাকলে যেতে পারেন। তো এখন ইকোনমিক্স শুরু করবো, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।